হ্যাঁ সুরজ যাবে? হ্যাঁ স্যার, জানে লেগে তো বই রইছি। নৌকা ছাড়বো কখন? এই প্যাসেঞ্জার পুরো হইলে। ওরে বাপ, সে তো মেলা টাইমের ব্যাপার। বেশি সময় লাগবে না স্যার। তা তো তোরা কইবি, তোর ব্যবসার ব্যাপার না। ব্যবসা? দিন আনি দিন খায়, আপনি এটা কোন ব্যবসা? এই বেটা পেশাল বাদ দে। ওই পারে যাবো, কত নিবি এটা কো? ইমানে কই স্যার, প্যাসেঞ্জার পুরো হইলে প্রতি খেপে 20 টাকা করে পাই, আপনি 2 টাকা কম দেন। বেটা মগের মূল্য পাইছো যেটা, হ্যাঁ? এই পার থেকে ওই পার যাবো একা মানুষ, 18 টাকা চাস না? রাগ করেন কেন স্যার, গরিব মানুষ। ঠিক আছে ওঠেন, 15 টাকাই দেন। একদম 12 টাকা যাবি, নাহলে অন্য নৌকা যাবো কইলাম। আর একটা টাকা বাড়াই দেন। একটা পয়সাও বাড়বো না, একদম এক কথা 12 টাকা। যাবি তো চল, নইলে আমি গেলাম। ঠিক আছে উঠেন। ওই জামাল তুই থাক, আমি আইতাছি। ফোলা পাইন নাক টিপলে এখনো দুধ বাইর হয়। হালা দেহ এই বয়সে কিরকম শেয়ানা হয়ে গেছে, হ্যাঁ? সব পেটের ধান্দা স্যার, হেটার জ্বালা যে কি তা যদি বুঝতেন। হয়েছে পেশাল বাদ দে, এখন যাবি তো চল। আচ্ছা সবুর মিয়া, যে ব্যাপারটা কি কত? কিসের কি ব্যাপার কামাল ভাই? এই যে আমাকে খেয়া ঘাটে ব্রিজ হইতাছে, 2 দিন পর তো আমাকে চাকরি মাটি সব গোল হয়ে যাইব। ব্রিজ হইতাছে, এটা তো খুব বালা খবর। ব্রিজ মাইনে তো আমাকে ব্যাবাকের উন্নতি। আচ্ছা ব্রিজ এলে আপনাকে অসুবিধাটা কোন হানি? তুমি কি মিয়া কিছুই বোঝো না, নাকি বুঝাও না বুঝার ভান করে বইরিছো? বুঝায় এখন। তাহলে শোনো, এই যে খেয়া ঘাট, এই খেয়া ঘাটে বাস ট্রাক বেবি ট্যাক্সি এসে থামে, প্যাসেঞ্জাররা নামে ভাত খায়, চা খায়, পান খায়, তারপর নৌকা পার হয়ে সোজা ওপার চলে যায়, ওপারে গিয়া আবার বাস ধরে চলে যায়। আর এইখানে যদি ব্রিজ হয় তাহলে প্যাসেঞ্জাররা থামবো না, সোজা চলে যাবো। তখন আমাকে হোটেলে ভাত খাইবো কে, চা খাইবো কে, পান খাইবো কে? আমার কোনো অসুবিধা নাই। আমার পেপার ব্রিজের এই পারও বিক্রি হইব, ওই পারও বিক্রি হইব। স্বার্থপরের মতো মিয়া কথা কয় না, বুঝছো? এটা ঠিক না। মানুষের অন্তরের দুঃখটা একটু বোঝার চেষ্টা করো। রে সুরজ, তোর প্রতিদিনের আয় কত কত? ঠিক নাই স্যার, কোনোদিন 120 টাকা, আবার কোনোদিন 130 টাকা, আবার মনে করেন ঈদ পূজা পাইলে 150 থেকে 160 টাকা পর্যন্ত উঠে। বাহ, বেশ ভালোই তো তোর রোজগার। এটার আপনি ভালো কইলেন স্যার। আরে শোন, অনেক শিক্ষিত লোক 1 মাস চাকরি করে 2000-এর বেশি বেতন পায় না, সেই হিসেবে তো রোজগার ভালোই। তা বেশি ঠিক কথা স্যার, কিন্তু আমার যে আবার নৌকা ভাড়া বাবদ মহাজনের প্রতিদিন 70 টাকা করে দিতে হয়। ও আচ্ছা স্যার, একটা কথা কম। হ্যাঁ বল। আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, জীবনে কোনোদিন স্কুলের বারান্দা দিয়ে হাঁটতে পারি নাই। স্যার, এই নদীর উপরে যে ব্রিজটা হইতাছে, এটা কি আমাকে লেখা ভালো? এতক্ষণে একটা ভালো প্রশ্ন তুই আমারে করলি। শোন, বর্তমান যুগটাই হচ্ছে প্রপার কমিউনিকেশনের যুগ। কমিউনিকেশন, ইকোনমি, ডেভেলপমেন্ট, মডার্ন গ্লোবালাইজেশন যে কনসেপ্টটা, এইটা যদি বুঝতে চাস তা তোকে প্রথম ভাবতে হবে তথ্য প্রযুক্তি বিনিয়োগের ব্যাপারটা। স্যার কিছুই তো বুঝি। বুঝবি না, বুঝলিও না। আমিও জাতিকে বুঝতে পারলাম না, জাতিও আমাকে বুঝতে পারলো না। তাড়াতাড়ি চালা, আমার ওই পারে জরুরি কাজ আছে। চলে চলে চলে। কামাল ভাই, কখন কি হইব? একটা বুদ্ধি বাইর করেন তো দেখি। কোনো বুদ্ধি তো মাথায় খেলতেছে না, কি যে করি। হেইডা কইলে তো শুনতাম না। গত বছরে বন্যার সময় আপনার বুদ্ধি মতনই কাম করছি। হক বলে একজোট হইয়া বন্যার পানি তোর আমাকে দোকানপাট সব বাসাইয়া নিয়ে গেছিল, কিন্তু দোকানের মাল সামানের কোনো ক্ষতি করতে পারে নাই। পরে আপনার বুদ্ধি মতনই এই দোকানপাট সকলে মিলা তৈরি করছি। এখন এই মানুষটা যদি কয় তার মাথায় কোনো বুদ্ধি কাজ করতেছে না, কেডা বিশ্বাস করবো এই কথা? হনু মিয়া, বন্যা এক জিনিস আর এটা অন্য জিনিস, বুঝছো? এই 5 বছর ধরিয়া খেয়া ঘাটে চা বিক্রি করিয়া সংসার চালাইতেছি। অহন যদি এই চা বিক্রি বন্ধ করে দেওয়ান লাগে, তাহলে তো বউ পোলাপান লইয়া পথে ঘাটে ভিক্ষা করণ লাগবো। আচ্ছা,
ওই খেয়াঘাটের মাঝিরা কি কয়? কি আর কইব, সকলেই মাথায় হাত দিয়ে বসে আছে। কামাল ভাই, তা কাম করল না? কি কাম? আপনারা মনে হয় জানেন না, এই ব্রিজের সাব কন্ট্রাক্ট পাইছে আমাগো গ্রামের ফজলুর রহমান সাহেব। ও মা, তাই নাকি? যে আমার মনে হয় ব্যাকে গিয়া তেনারে ধরলে তেনা নিশ্চয়ই একটা ব্যবস্থা করব। আরে ফজলুর তো আমি ছোটবেলা থেকে চিনি, আমাকে পাশের বাড়িতে থাকে। এখন ভালো বুদ্ধি বের করছিস তো। এই খাওন দাওন কি আছে? সামনে খাওন দে। কি লাগবে স্যার? কি আছে কি? ডিম, ডাল, বাজি, খাসি মাংস। খাসির মাংস? খবরদার ওই নাম উচ্চারণ করবা না আমার সামনে। খাসির মাংসের নামে তোমরা কুত্তার মাংস খাওয়া মানছে। অস্তাগফিরুল্লাহ স্যার, স্যার ওই কথা মুখে নেন না। আমরা গরিব মানুষ ঠিকই, কিন্তু আমাকে ইমান নষ্ট হয় নাই এখনো। আগে ভাজি আর ডাইল দাও তাইলে। এ বুঝলো, এই স্যারের তাড়াতাড়ি খাওন দে। স্যার কি হেনে? এখানে যে ব্রিজ হচ্ছে, আমি এই ব্রিজের সুপারভাইজার। তা তুমি কি এই হোটেলের মালিক? জি স্যার। কতদিন ধরে আছো এখানে? অনেক বছর স্যার। তা ব্রিজ হয়ে গেলে তো তোমাদেরকে এখানে যাকে বলে ওই যে হিজরত করে চলে যেতে হবে। স্যার এটা নিয়ে বড় চিন্তা আছি। ভাবতাছি কি করুন যায়। কি আর করবা, তাকায় তাকায় দেখবা। বাই দা ওয়ে, শোনো, এই নাইট শিফটে আমরা কিছু লোক নিচ্ছি, লেবার। 60 টাকা করে প্রতি শিফটে। কাজ করবা? ব্রিজে কাম করুন না স্যার, 3 পুরুষ আমরা ব্যবসায়ী। এই ভাতের হোটেল আমাকে। হ্যাঁ, ব্যবসায়ী? বাদশা আকবর আমলের চেয়ার টেবিল বলে কিনা ব্যবসায়ী? ফুটা দিয়া দেখা যায় নদী। তা নাম কি তোমার হোটেলের? কামাল এন্ড চঞ্চ। হ্যাঁ, কামাল অ্যান্ড চঞ্চ। বাহ, খুব সুন্দর নাম তো। এক কাম করো, এর সাথে আর একটা সুন্দর নাম লাগায় দাও, কামাল অ্যান্ড চঞ্চ 5 স্টার হোটেল। দেখবা সকাল থেকে গাড়ি নিয়ে ফরেনাররা তোমার হোটেলের সামনে এসে লাইন দিয়া খাবার দাবার খাইতেছে। স্যার কি গরিব বলে একটু ঠাট্টা করলেন? এই কি বাজি দিয়েছো? হ্যাঁ, কতদিনের বাসি? স্যার বিশ্বাস করেন স্যার, এই খাবার বাসি না স্যার, আর সকালে পাক করা। ওই আপনার তাড়াহুড়া দেখিয়া ও গরম করে দেয় না। এইসব একদম মুখে মুখে কথা বলবা, বাসি খাবার খাওয়াবা, আবার বড় বড় কথা বলবা। সব সব ও মা, বাজান তোরা আয়া পড়ছস? কথা কইস না মা, খাওন দে কইলাম, খিদা লাগছে। ও জামাল, তোর বড় বুড়ে পাকঘর থেকে টাকাই লয়ে আয়। মা ডাকতেছে। মেজাবু কি করো? সহায়তা হাসটা কি করি? লাকড়ি ভাঙবি। ওই হারাম দিদি, এইভাবে কথা কইলি কেন? পোলাগুলো আমার সকাল থেকে খাটতে খাটতে এখন হলো বাইরে খাইতে, আর তুই এইভাবে কথা কইলি? আরে থাক না মা। তোর মেজাজের খেতা পুরি নবাবের বেটি। আর কোনোদিন তুই যদি আমার পোলাগুলোকে এইভাবে ব্যবহার করিস, ঝাড়ু মাইরে বাইরে থেকে বিদায় করুম। মা, আমারও তোমার বাইর করণ লাগবো না। একদিন আমি নিজে এই বাইর থেকে বাইর হয়ে যাও। ও শুনুস, দেখলি ও কেমনি আমার লগে কথা কইলো? আরে মা, তুই সবসময় এরকম মাথা গরম করস না কত। বাবু, মা তোমারে ডাকে। কি রে জামাল, তোরা এত তাড়াতাড়ি আর পড়লি যে? একটা রিজার্ভ খেপ পাইছিলাম তো, তাই। দেখছো কি ঘাইমাইছে? আয় আমার কাছে আয়, তোর ঘামটারে মোছাই দি। তাড়াতাড়ি করো, মারে দেখা মনে হইল রেজাল্ট আজকের 49 হইয়া গেছে। চল শিগগিরি চল। মা, বড় বুর লেগে যে বিয়ার সম্বন্ধ আইছিল, এরা কি আর কোনো যোগাযোগ করছে? সম্বন্ধ তো কতই আহে রে বাপ। এই গরিব বিহাল দেখে সব বেটারা ভাগ্যে যায়। কে বড় বউ আমাকে কম কিসে? এই 7 গ্রামে বুবু জানার মতো সুন্দরী মাইয়া আর একটাও আছে? তোর সুন্দর ধুইয়া মানুষের পানি খাইবো,
আজকাল হলো টেহার যুগ, টেহা থাকলে বোবা কালা সব মাইয়ারে সুন্দর করে চালান যায়, বুঝলি? মা আমারে ডাকছো? হ্যাঁ মা, সুরুজার জামালে খাওয়ান দে, অগো খিদা লাগছে। তোরা দুই ভাই এক কাম কর, পুকুরে গিয়া ডুব দিয়ে আমি ততক্ষণ খাওন বাইরে দিই। আরে না বুবু, খাও না হনি দাও, দেরি করন যাইবো না, দেরি করলে ঘাটে সিরিয়াল নষ্ট হয়ে যাইবো। তো যা। ঠিক আছে, তোরা দাবাই গিয়া প, আমি খাওন বাইরে দিতেছি। এটা কি করছো বুবু? ডাইল আর তরকারি দেখতেছে একবারে বরফের লান ঠান্ডা, এত খাটাখাটনি পরে খাওন কি ভিতরে ঢুকে? এই জন্যই তো কইছিলাম তোরা দুই ভাই গিয়া পুকুরে ডুব দিয়ে আমি ততক্ষণে ডাইলার তরকারিটা গরম করে ফেলতে পারতাম। হ্যাঁ, আমরা গিয়া পুকুরে ডুব দিয়ে আর ওইদিকে আমাকে ঘাটের সিরিয়াল নষ্ট হয়ে যাওক গা। হারামজাদি, অগপতি খাও খেয়াল আছে? তুমি খামোখা চিৎকার করতেছো কেন মা? না, চিৎকার করুন না, তরে আদর করে কুলে বহায় রাখো। তুই মাসুম বাচ্চা আমার খাইতে খাইতে খাওয়ান আনতেছে, আবার গিলতাছস, আবার কথা কস, ও খাওয়ানোর প্রতি খেয়াল রাখস না কেন? ওরা রোজ যে সময় আসে, আজ তার 1 ঘন্টা আগে আইছে। ও মা, বড় বউ তো ঠিক কথাই কইছে, আজকে একটা রিজার্ভ ক্যাব পাইছিলাম দেখাই তো 1 ঘন্টা আগে আয়া পড়ছি, বড় বউর কোনো দোষ নাই। এবার তুমি গো মা। চুপ কর, কথা কইস না। অত বড় ধিঙ্গি মাইয়া, বিয়ে হয় না, শাদী হয় না, আবার কথা কয়। বিয়ে হয় না, এটা কি আমার দোষ? আবার কইতেছি, মুখে মুখে কথা কবি না, খায়া খায়া কতটা খোদার খাসি বানাইছিস। মা, রোজ খাওয়ানোর কোটা দিও না তো, খাওয়ানোর কোটা দেওয়ার আগে আমার একদলা বিষ খাওয়াই দিও। কিরে বাবা, ভাত খাবি না? হাত ধুতেছ কেন? প্রত্যেকদিন ঘরের মধ্যে সব ঝগড়াঝাটি আমার আর ভালো লাগে না। এই জামাল, ওঠ, চল, দেরি হয়ে যাইতেছে, ওঠ। আল্লাহ রে, আমার আর সহ্য হইতেছে না। আল্লাহ, তুমি আমারে তুলে নাও, আল্লাহ তুমি আমারে তুলে নাও। এই যে আমাকে ব্রিজ হইতেছে হোক, আমার কোনো অসুবিধা নাই তো না রে? কিন্তু আমাকে তো খায় পরে বাঁচতে হইব, তাহলে আমাকে ভাত হলে ভাত খাবো কেনা? বুঝছো? এই জন্য আমরা আজকে সবাই মিলা আমাকে ওই যে কন্ট্রাক্টর আছে ঘর বাড়িতে যাবো, গিয়ে আলাপ আলোচনা করবো, কইরা দেখি কি হয়, তারপর তোমরা কালকে আসবা, আসার পরে তোমাদের খাবার জানাবো, ঠিক আছে? হ্যাঁ, হয়। তোর নাম কি? মারে, তোরা আমার উপর রাগ করে থাকিস না। দুঃখে কষ্টে দিন দিন মাথাটা আমার খারাপ হয়ে যেতেছে। এই দুধের বাচ্চা দুইটা আমার কত কষ্ট করে আমাকে খাওয়ান জোগাড় করতেছে, ওই খাওয়ান আমার গলা দিয়ে ভিতরে ঢুকে না রে মা, সব বার হয়ে যেতেছে। আমি আর পারতেছি না মা, আমাকে কষ্ট দেখে। তোরা আমার নালদ দে রে মা, তোরা আমার নালদ দে। কি ব্যাপার, আবার কান্নাকাটি কি? না রে বাজান, কান্নাকাটি করতেছি না, এই তোর বুঝানদের লগে কিছু কথা কইতেছিলাম। আমি যাই, তোর খাওয়ানোর ব্যবস্থা করি। ও সুরজ, তোর লগে কিন্তু আমার কথা আছে। ঠিক আছে, তুমি কাম সাইরাও। আচ্ছা। ও বড় বউ, তোমার রাগ কি এখনো পরে নাই? আচ্ছা, অত রাগ করা কি ভালা? জানোই তো আমাকে মাটা এইরকম। এই দেখো তোমার লিগা কি আনছি। মেজবু, এটা তোমার জন্য।
সুরজ, আমার জামাল কই? জামালরে কই রেখাইছোস? হে একটু বাজারে গেছে সওদাপাতি করতে, এই এখনই আয়া পড়বো। বেউদা চিন্তা করো না তো। চিন্তা কি আর সাথে করি রে বাজান? হালিমা, ফাতেমা, তোর একটু ঘরে যা, সুরজের লাগে আমার কথা আছে। কি কথা মা? ওই পাড়ার আজিজ শিকদার তোর বড় বউ হালিমার জন্য ভালো একটা সম্বন্ধ আনছে। জামাই নাকি বিরাট বড় লোক। তারা তো যৌতুক চাই না, বরঞ্চ বিয়ার আগে হালিমারে 1 বিঘা জমি কাওলা করে দিবার চাই। তাইলে তো খুবই ভালো হয় মা। খালি কইল জামাইয়ের বয়সটা বেশি। আমি অবশ্য জিগাইনি কত বেশি। আমাকে হালিমার বয়সও তো বেশি, 22 বছর হয়েছে। জামাইয়ের বয়স আর কত হইব ক? 32, তাহলে 35, আর বেশি হলে 40। দেখ মা, তুই যা ভালো মনে করিস তাই করবি। হালিমারা তো এরা আগে দেখছে, নতুন করে দেখানোর কিছু নাই। জামাই নাকি কাল রাত 8টার সময় নিজে আইব পাকা কথাবার্তা কইতে। তুই তো আবার খুব ছোট রে বাজান, তাই আমি পাশের বাড়ি নাদের আলীরে ঠিক করছি আমাগো পক্ষ থেকে কথাবার্তা পাকা করতে। তুই কিন্তু থাকিস বাজান। ঠিক আছে মা, থাকো। আসসালামু আলাইকুম শিকদার চাচা, আছেন কেমন? তোমাকে তো আছি একরকম বাবাজি। চাচি কেমন আছে? খুব একটা ভালো না, গত মাসে তার ডায়াবেটিক ধরা পড়ছে। তা তুমি এখানে কি জন্য? এই সুরজের আম্মা মানে চাচি গেছিলেন আমাগো বাড়িতে, সবকিছু আমারে খুললেই কইছেন। তো এই বাড়িতে তো বেটা ছেলে বলতে আছে এক সুরজ। হ্যাঁ, পোলাপান মানুষ কি কইতে কি কয়, তাই চাচির অনুরোধে তেনাগোর পক্ষে কথাবার্তা কইতে আইলাম আর কি। বাবা খুব ভালো কাম করছো, খুবই ভালো কাম করছো। তো চাচা তাইলে আমরা কথাবার্তা শুরু করতে পারি? আদর আপ্যায়ন পরে হইব, আজকে আমার একটা জরুরি কাম আছে। কি কন? ঠিকই কইছো, খামাখা সময় নষ্ট করে লাভ নাই, তুমি তোমার কাজ শুরু করো। তার আগে পরিচয় পর্বটা সাইরা ফেলি। যেহেতু আমরা কন্যা পক্ষের লোক এবং আপনারা হইলেন কি আমাকে মেহমান, তাই আমাকে পরিচয়টা আগে দিতে চাই। আমি নাদের আলী, এই পাত্রীর বাড়ির পাশের বাড়িতেই থাকি। আর ও হচ্ছে সুরজ, এই বাড়ির ভবিষ্যৎ কর্তা, পাত্রীর ছোট ভাই। আর ও জামাল, হ্যাঁ পাত্রীর ছোট ভাই। আর ওই যে পাত্রীর ছোট বই। আর পাশে যে দাঁড়ানো আছেন না, তিনি হইলেন পাত্রীর আম্মা, মানে আপনার শাশুড়ি। যান সালাম করেন। কি কি হলো, শরম পাইতেছেন কেন? যান যান সালাম করে আসেন। কি এইটাই নিও, সালাম করে আসেন। উনি সালাম করবো কে? উনি তো আর পাত্র নন, উনি হইতেছে পাত্রপক্ষে প্রথম সন্তানের প্রথম নাতি। তাইলে পাত্র কই? আসেন নাই? আইব না কে? আইছে, পাত্র আমার সঙ্গে বৈশা আছে। শাশুড়ি আম্মাকে সালাম করেন, শাশুড়ি আম্মাকে সালাম করেন, শাশুড়ি আম্মাকে সালাম করেন। ইনিই পাত্র, খুব ভালো মানুষ, অগাধ ছয় সম্পত্তি। মেয়ের নামে 1 বিঘা সম্পত্তি লিখে দিবেন কইছে। স্বর্ণালঙ্কার দেব 5 ভরি। 10 ভরি? সর্বনাশ, স্বর্ণালঙ্কার দেব 10 ভরি। হ্যাঁ? বিনিময়ে ওনার কোনো ওই পাওনা দাওনা নাই। তা না হয় বুঝলাম, তো তাই নিয়ে তো মুচড়ামুচড়ি করতেছেন কে? ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না, শ্বশুর বাড়িতে নতুন আইছে তো, ওই শালা আর ওই শাশুড়ি আম্মাকে দেখে একটু শরম পাইছে। ঠিক আছে, তাহলে আপনারা একটু বহেন, আমি শাশুড়ির লগে একটু কথা কইয়া।
চাচা, আজকে তো আমরা কোনো ফাইনাল সিদ্ধান্ত নিতে পারতেছি না। তো রাত্রে আপনার বাড়িতে লোক পাঠাইমু, কালকে আইসা সব কথাবার্তা পাকা করে ফেলবেন। কি আবার কালকে? হ্যাঁ, কালকে ফাইনাল করব। আমার আবার নড়াচড়া করতে কষ্ট হয়। যে মানুষের নড়াচড়া করতেই কষ্ট হয় তার আবার বিয়া করার খায়ের যাচ্ছে কেন? থুকু মাফ কইরা দিয়েন, মুখ ফসকাইয়া বাইরে গেছে। না না, এটা তো একেবারে অবাস্তব, অসম্ভব কথা। এই এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা যে আমাগো এই নদীর উপরে একটা ব্রিজ তৈরি হবে, সেই প্রত্যাশা, সেই স্বপ্ন এখন একটু একটু করে পূর্ণ হইতে যাইতেছে। আর তখন আপনারা কিনা কিসব উদ্ভট কথা। ফজলু ভাই, তুমি আমাকে ভুল বুঝো না, আমরা কেউ সেতু নির্মাণের বিপক্ষে না। আমরা খালি আমাকে অবস্থানটা তোমার সামনে তুলে ধরতে চাই। দেখেন, আপনাদের কষ্টটা যে আমি বুঝতে পারতাছি না তা কিন্তু না, কিন্তু সমষ্টির ভালো লাগা ক্ষুদ্র ক্ষুদ্র কষ্ট তো মাইনে লইতে হইব। এটাই জগৎ সংসারের নিয়ম। আমি, আপনি, আমরা কেউই সেই নিয়মের বাইরে না। তা ঠিক, আমি তো অস্বীকার করতেছি না, কিন্তু তারপরেও তো কথা থেকে যায় নাকি? আমরা তো মানুষ, আমার ঘর সংসার আছে, পোলাপান আছে, তারপর নতুন কোনো পেশা যে যামু সে বয়সও নাই, সম্ভাবনাও নাই। এখন তুমি কও আমরা কি করুম? আমরা কি বউ পোলাপান নিয়ে পথে পথে ভিক্ষা করুম? ফজলু সাহেব, আমি একটু বলি। হ্যাঁ বলেন। দেখেন, বর্তমান যে বিশ্বায়ন প্রক্রিয়া, তথ্য প্রযুক্তির ক্রমাগত বিনিময়, উৎপাদন পদ্ধতি, এইসব বিষয়গুলো জানতে হলে আপনাদেরকে প্রথমে জানতে হবে অর্থনীতির মূল প্রতিপাদ্য। আপনারা নিশ্চয় জানেন যে অর্থনীতির মূল সূত্র হচ্ছে চারটি: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। একটু ভালো করে লক্ষ্য করে দেখলে কি দেখবেন? আমেরিকার অর্থনীতি, আমেরিকার ক্যাপিটাল চলে আসছে বাংলাদেশে, বাংলাদেশের ক্যাপিটাল স্প্রেড করছে ইন্ডিয়া, মালয়েশিয়া রাখছে কোরিয়া। তাহলে অর্থনীতির এই যে মূল প্রতিপাদ্য বিষয়গুলো, যার সাথে কমিউনিকেশনের একটা গভীর গাঢ় যোগাযোগ রয়ে গেছে, সেইটুকু যদি আপনি বুঝতে চান, তাহলে এই ব্রিজের সাথে আপনাকে সম্পূর্ণ ব্যাপারটা মিক্সড আপ করতে হবে। বুঝেছেন? বোঝেননি? ঠিক আছে, আমি আরো সহজ ভাষায় বিষয়টা আপনাদেরকে একদম পানির মতো করে বুঝিয়ে দিচ্ছি। একটা দান্দিক সমাজ ব্যবস্থায়, উৎপাদন কাঠামো এবং ইতিহাসের জড়বাদী ব্যাখ্যায় সমাজ মননের অনুপরমাণু নিয়ামক সূত্রগুলোকে আপাত বিচ্ছিন্ন কার্যকারিতার মধ্য দিয়ে বস্তুনিষ্ঠ সত্যে আরোহণ করতে গেলে যে অবরোহণ প্রক্রিয়ার প্রয়োজন হয়, সেই অবরোহণ প্রক্রিয়াকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? আলা সাহেব থাক না। তো যাই হোক, যেটা বলছিলাম, ঠিক আছে, যাই বলছিলাম তার সঙ্গে কি আপনারা সম্পূর্ণ একমত? খারাপ না, ভালোই, এটাও চলে। তো স্যার, আমার পানের দোকানটা আবার সে সেলফ সেন্টার থট প্রসেস, স্টুপিড, হোপলেস, ওয়ার্থলেস, ননসেন্স। আমার সাহেব থামেন তো। না, আমি বলতে দিন আমাকে। শোনেন, আমি বলি। ইমোশনাল, হাফ ডান, দি কন্ডিশন পিপল। শোনেন, আমি আপনাদের ভালো চাই, সেই জন্য কথাটা কইতেছি। এই আপনারা আমারে যেটা কইলেন, ভুলেও স্থানীয় লোকজনদের এটা কইেন না, তাতে আপনাদের বিপদ। কারণ আপনারা কিন্তু কেউ এখানকার স্থানীয় অধিবাসী না। কথাটা কেন কইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। ভাই, আমি আবারও কইতাছি, আমরা তো কেউ সেতু নির্মাণের বিপক্ষে না।
আমরা খালি কইতে চাই যে আমাকে জন্য এমন একটা ব্যবস্থা করো যাতে আমরা বউ পোলাপান নিয়ে চারটে ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। পরের চিন্তা পরে। আচ্ছা ঠিক আছে, অহন তাহলে আপনারা যান গা। হ্যাঁ কই যাও বড় বউ? আমি আমি ও হ একটু উত্তরপাড়ার সকিনাগো বাড়ি যাই। ঠিক তো? কি কি ঠিক তো? না হাসাই উত্তরপাড়া যাইতেছে তো। এই ফাইজলামো করিস না তো। এই মা কখন আইব রে? কিছু কয়া গেছে? হ কইলো তো সন্ধ্যার আগে আগে ফিরবো। আমি না তাহলে যাই। আমি আর কোনো রকমে ঠেকায় রাখতে পারতাছি না। তুমি তো জানো আমগো সংসারের অবস্থা। ভাই দুইটা হাড় ভাঙা খাটুনি রায় দিয়া কোনো রকমের সংসার চলে। ভাই দুইটা মুখের দিকে তাকাইলে আমার কলজাটা দমড়ায় মুচড়া যায়। সময় থাকতে থাকতে কিছু করো মুজিক, কিছু করো। কি করুম কও, সাত তো আছে, সাধ্য নেই। অনেকবারই তো ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করলাম, কিছুই হইল না। একবার যদি নিজের পায়ে দাঁড়াইতে পারতাম। তুমি না কইছিলা তোমার বাপের লগে কথা কইবা? কইছিলা? কইছি হালিমা, আমার বাপ এটাও জানে আমি জীবন থাকতে তোমার ছাড়া অন্য কোনো মায়ের বিয়ে করুম না। আমারে কি তোমার বাপের পছন্দ না? না ঠিক তা না, আমার বাপ তোমার রূপ গুণ আচার ব্যবহারের খুবই প্রশংসা করে। তাইলে সমস্যাটা কোনখানে? আমার বাপটা আসলে খুবই কৃপণ স্বভাবের মানুষ, তার উপরে টাকা পয়সার প্রতি অসম্ভব লোভ। এক কথায় যৌতুক চায়। নুন আনতে যাগো পান্তা ফুরায়, থাগো আবার যৌতুক। তোমার বাপ নিশ্চয়ই জানে আমাকে অবস্থা। হালিমা, দুনিয়াতে এক কিসিমের মানুষ আছে যারা লেবুর সবটুকু রস নিংড়া নেওয়ার পরেও চামড়ার উপরে ঘষাঘষি করে, যদি যদি আর একটু রস পাওয়া যায়। আমার বাপ হইতেছে ওই কিসিমের মানুষ। কি হইব আমার অবস্থা? ওই 80 বছরের বুড়ার লাগে সংসার, আর 1 বছরের মাথায় বিধবা। এই তো। তুমি তুমি অত চিন্তা করি না হালিমা, একটা কিছু হইবই। হেইয়া তো ও তো 1 বছর ধরে রইতাছে। এবার আর 1 বছর না, 1 সপ্তাহ। আমি আইজি আমার বাপের লগে চূড়ান্ত বোঝাপড়া করব। আমার মনের মধ্যে কেমন একটা কুড়া খুলতেছে। যা করার তাড়াতাড়ি করো। তুমি চিন্তা করো না হালিমা, আমার উপর বিশ্বাসটা রাখো। আমি তাইলে গেলাম। চলো আমি তোমার আগে দিয়ে আসি। আমি একাই যাইতে পারবো।
কই যাস রে ফতেমা? পানি আনতে যাই। তোর লগে আমার কিছু কথা ছিল। অহনি কইবা নাকি পরে? অহনি কয়ে ফেলাই, বেশি সময় লাগবে না। কথাটা কি? তোর একটু মার লগে কথা কইতে হইব। এদিকে আয়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা শুনলাম আপনি নাকি ফজলু মিয়ার বাড়ি গেছিলেন। হ্যাঁ গেছিলাম। কি কয় ফজলু মিয়া? বাজান রে, কার মনে যে কি আছে ওই উপর আলাই জানে। বুঝলাম না চাচা। কথা হইলো যে বাপ গতি খুব সুবিধার মনে হইলো না। তাইলে না আমাকে কি হইব? সেইটাই ভাবতেছি। চাচা একটা কিছু করেন চাচা, নইলে আমরা না খেয়ে মারা যাবো। অত চিন্তা করিস না বাজান, আমরা আছি না, এত সহজে ছাইরা দিব না। আচ্ছা চাচা আমি আসি। আসসালাম। আচ্ছা মা, মাঝের তো তুমি চেনো? কোন মাঝের? কোন বাড়ি মাঝের? হ্যাঁ। কেন কি হয়েছে তার? না কিছু হয় নাই, এমনি তিজি গেলাম। এমনি তুই গাইলি মানে কি হয়েছে মানে খুলে ক। আচ্ছা মা, পোলাটা সব চরিত্র কেমন? লোকে তো কয় ভালোই। কেন এত কথা দরকার কি? তুই আমার সবকিছু খুলে ক। মা তোমার একটা কথা কই, রাগ করবো না কিন্তু। ক। এই বড় বুড়ে মাঝেদের খুব পছন্দ, তারে বিয়ে করতে চায় মাঝেদ। তরে কেটে কইল? বড় বই কইছে। বুঝলাম না বিষয়টা হইল বড় বুড়ো খুব পছন্দ মাঝেদকে। মাঝের পোড়াটা তো ভালোই, কিন্তু সমস্যা হইব যৌতুক নিয়ে। বড় বউ কইছে ওইটা নিয়ে কোনো সমস্যাই না, পরশুদিন মাঝেদের বাপ প্রস্তাব নিয়ে আইব। আসুক, দেখি কি কয়। ভাইরা, বিপদের ধৈর্য হারাইতে নাই। বিপদ আসে আবার বিপদ চলেও যায়। এই আমরা যদি সবাই এক থাকতে পারি, তাহলে যে কোনো দুর্যোগ রে আমরা শক্ততে মোকাবেলা করতে পারুম। কি পারুম না? আমাকে একটা কথা মনে রাখতে হইব, এইটা আমাকে রুটির ব্যাপার। যদি আমাকে পেটে কেউ লাগতে যায়, আমরা তাহলে ছেড়ে দিব না। না না দিব না। মোত্তালিব, কামাল মিয়া তাইলে খেওয়া ঘাটের নেতা হয়েই গেল না? আপনারা তো অনেক আগেই সাবধান করে দিছি, ও যা গুট পাইতাছে। রাহো মিয়া, ওই রকম কত জোট গোট ভাঙ্গা এখন সজলি কন্ট্রাক্টর দুই একদিনের মধ্যে টের পাওয়া তুমি ফজলু কন্ট্রাক্টর কিছু। আমার বড় ডর করতেছে মজিদ, বড় ডর করতেছে। কিছু করুম, কিছু বুঝে উঠতে পারতেছি না। আমার বাপে যেরকম গোদরছে তাতে তো। কিন্তু 10,000 টাকা কোথায় পামু আমরা মজিদ? দিন আনি দিন খাই, এই হলো আমার অবস্থা। তুমি আমার ভুল বুঝো না হালিমা, কি করুম খাও। বেকারত্বের যে কি যন্ত্রণা। যদি আমি স্বাবলম্বী হইতে পারতাম, বাপের উপরে নির্ভরশীল হইতে না হইতো, তাহলে তাহলে কি এত কিছু কেয়ার করি আমি খাও? তার মানে সংসার বাঁধা আর আমাকে হইল না, তাই তো? এইভাবে কইও না হালিমা, নিজেরে
নিজের বড় অপরাধী মনে হয়। তাহলে কি করুম? গলায় ফাঁস নিমু? হায় রে যৌতুক লোভী বাপ, একবার যদি কইতে পারতাম হালিমা, হালিমা চলো আমরা পলায় যাই, কিন্তু সেই সাহস নাই, সাধ্যও নাই। বাদ দাও সব শাদি বিয়ার কথা, অন্য কিছু কও। কি করুন কও, কি কর আছে আমার? চাও, একবার আমার দিকে চাও, শেষবারের মতো তোমারে ভালো করে দেখিনি। হালিমা, হালিমা তুমি এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? বড় বাঁচতে ইচ্ছে করে গো মজিদ, বড় বাঁচতে ইচ্ছা করে। ধল পাহাড়ের বাকি একটা আবসা ছায়া মূর্তি কেমন যেন নড়াচড়া করে, ঠোঁট কাঁপে, কথা কয় না, কাছে আসে ধরা দেয় না, দুইটা হাত বাড়াইয়া কি যেন চায় আমার কাছে। আমার বড় ডর করতেছে মজিদ, বড় ডর করতেছে। হালিমা, হালিমা তুমি আমার কয়েকটা দিন সময় দাও, একটা ব্যবস্থা নিশ্চয়ই হইব। প্রতিকার সময় বড় দীর্ঘ মজিদ, বড় দীর্ঘ। 10,000 টাকা যাতা ব্যাপার নাকি? মা তুমি কোনো চিন্তা করো না, মজিদ ভাই খুবই ভালো মানুষ, এর সংসারে বড় বউ অনেক সুখে থাকবো। সবই তো বুঝলাম রে বাপ, কিন্তু 10,000 টাকা পামু কই? শুনো মা, আগে আমি 8 ঘন্টা কাম করতাম, দরকার হলে এখন 16 ঘন্টা করে কাম করুম, কিন্তু তুমি চিন্তা করো না, আমি 3 মাসের মধ্যে যেমনেই পারি 10,000 টাকা জোগাড় করেই দিমু। 16 ঘন্টা কাজ করবি? হ্যাঁ করুম। আল্লাহ তুই আমার নালদ দে আল্লাহ, আমার এই 2 মাসুম বাচ্চার কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ, তুই আমার নালদ দে, তুই আমার নালদ দে আল্লাহ। মা অত চিন্তা করো না, আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার সুরজ না মা। কালকে বাপের খোয়াব দেখলাম, কত আদর করলো আমারে। হাসাই দেখছো? হ, বাপে আমারে আদর করে আর কয়, মা তোর বড় কষ্ট হইতেছে, আয় আমার কাছে চলে আয়। কি কইতেছো বড় বউ তুমি? আমার কইলাম খুব ডর করতেছে। ডরের কি আছে রে বই, একদিন যখন জন্ম নিছি মরণটা ওই দিন থেকেই ঠিক হইয়া আছে রে। বড় বউ তুমি এইভাবে কথা কইও না তো, একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হইব। মজিদও কয় একটা ব্যবস্থা নিশ্চয়ই হইব। হাসি পায়, একটা মানুষের জীবনের দাম মাত্র 10,000 টাকা। আজ এই বেদুরিয়ার হাল হকিকত। কামাল মিয়া, কথায় বলে समझदार के लिए इशारा ही काफी है। ভুল আমারই, তোমারে আমি समझदार মনে করছিলাম, নালে এই বেকা তেরা পথটা আমি আগেই নিতাম। বুঝলু, এইসব তুমি কি কইতাছো? খুব নেতা হওয়ার শখ হয়েছে তোমার না? খেয়া ঘাটে তুমি বক্তৃতাবাজি করো, জোট পাকাও, তুমি পুনর্বাসন চাও। বাইরে আমাকে অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। আমরা হলাম কি গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। কামাল মিয়া, তোমার তো 2 পোলা আর 1 মেয়ে না? হ্যাঁ। তাগো তুমি ভালো চাও না? তাগো রক্ত মাখা লাশ দেখলে তোমার খারাপ লাগবে না? বাইরে এইসব তুমি কি কও? 8 ঘন্টা, স্রেফ 8 ঘন্টা তোমার আমি সময় দিলাম। এই 8 ঘন্টার মধ্যে তুমি তোমার তল্পি তল্পা গোটাইয়া এই এলাকা সাইডে চলে যাবা, ঠিক আছে? তুমি খুব ভালো করে জানো আমি যেটা বলি সেটা আমি করি। সময়টা আবার মনে করায় দিই, তোমার জন্য আমার বরাদ্দ মাত্র কত? 8 ঘন্টা।
এই নে মাটে কত টাকা পাচ্ছেন? 120 টাকা। মোট কত টাকা হইল মা? 3,500 টাকা। চিন্তা করিস না মা, বাকি টাকা আমি 1 মাসের মধ্যে জোগাড় করে ফেলাম। তোর তো খুব কষ্ট হইতেছে রে বাজান। না মা, কষ্ট কিসের? তুমি খালি দোয়া করো, বড় বুর বিয়ার ব্যবস্থা হইলে আমার মেজবুর বিয়ার ব্যবস্থা করবো। আর আমাকে ঘরটা তো একেবারে নাসার হইয়া গেছে, একটু মেরামত করা দরকার। এই মেজবুর বিয়ার ব্যবস্থা হইলে ঘরটার একটু মেরামত করুম আর জামালে স্কুলে ভর্তি করে দেব। আল্লাহ যেন তোর খোয়াবের আশা পূরণ করে রে বাজান। ভয় পেও না মা, আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার সুরুজ না। কামাল ভাই, এত আশা বসার কথা শুনাইয়া এটা তুমি কি করতেছো? আমরা কি তাইলে সব কিছু ছেড়ে চলে যাবো? স্বপ্নেও ভাবি নাই তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যাবা। আশার কথা শোনাইয়া শেষ পর্যন্ত। বাইরে ছোটবেলায় স্কুলে পড়ছিলাম, দারাপুত্র পরিবার, আমি কার কি আমার। বড় কষ্ট রে ভাই, বড় কষ্ট। 60 ঘাটের সোয়ারি আমরা, এই ঘাট থেকে ওই ঘাট, ওই ঘাট থেকে সেই ঘাট, সারাটা জীবন ঘাটে ঘাটে ঘুরে বেড়াইলাম। কত মানুষের সাথে পরিচয় হইল, কত মানুষের সাথে চললাম, কিন্তু কেউ বিপদের সময় কাছে আসলো না, আপন হইল না। কোন জায়গার স্থায়ী অধিবাসী হইতে পারলাম না। কি হয়েছে কি কামাল ভাই? আমি তো কিছু বুঝতে পারতেছি না। কিছুই বোঝো নাই? না। কিছুই কি দেখো না? না। তাহলে ওই যে দেখো, ওই যে ব্রিজটার দিকে তাকাই দেখো। খিদা লাগছে। ও ভাইজান, হ্যাঁ কইলাম না খিদা লাগছে। নে একটা মুড়ি লয়।
ভাইজান নাও মুড়ি খাও। আমি খাবো না রে জামাল, তুই খা। তোমার কি খিদা লাগে নাই? না। চলো বাড়ি চলো, আজকে আর কোনো খেপ পাওয়া যাইব না। দেখতেছো না ব্রিজ চালু হয়ে গেছে। আমাকে জীবনের ক্ষেপটাই বন্ধ হয়ে গেছে রে জামাল। তুমি বললা, আমি কিছু বুঝলাম না। ও তুই বুঝবি না, চল বাড়ি চল। ভাইজান কি হলো, বাড়ি যাবা না? হ্যাঁ ও বাড়ি, চল যাই চল।